আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আরিফ, আর আমার পাশে আছে আমাদের প্রিয়। তানিয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তানিয়া। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। কেমন আছেন আপনারা? তানিয়া, সত্যি বলছি, আজকের এপিসোড রেকর্ড করার আগে একটু মনটা অদ্ভুত লাগছিল। মানে টপিকটা মাথায় আসতেই কেমন যেন ভারী হয়ে গেল বুকটা। হ্যাঁ, সত্যি আমারও ঠিক একই অনুভূতি হয়েছিল। আসলে কি, আজকের টপিকটা এমন একটা বিষয় যেটা আমাদের সবার জীবনের কোনো না কোনো কোণ স্পর্শ করে। একদম ঠিক বলেছ। আজকের এপিসোডে আমরা কথা বলবো মৌসুমি পরিযায়ী শ্রমিক, মানে যারা কাজের জন্য বাড়ি ছেড়ে দূর শহরে বা বিদেশে থাকেন, তাদের উৎসবের সময় মনের ভেতরের যে অব্যক্ত আবেগ থাকে সেই অনুভূতি নিয়ে। অব্যক্ত মানে হলো যেটা বলা হয় না কিন্তু বুকের মধ্যে থাকে। হুম বেসিক্যালি আমরা কথা বলবো ঈদ, পয়লা বৈশাখ, পূজা, এই সব উৎসবের সময় যখন পরিবার এক হয়, সেই মুহূর্তে যারা বাড়ি থেকে দূরে আছেন তারা কিভাবে অনুভব করেন। আর এটা শুধু বিদেশে যারা আছেন তাদের কথা না, বাংলাদেশের ভেতরেই ঢাকায়, চট্টগ্রামে, নারায়ণগঞ্জে, গাজীপুরে, আশুলিয়ায় যারা গার্মেন্টসে কাজ করেন, ইট ভাটায় কাজ করেন, রিকশা চালান, নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন, তাদের কথাও বলবো আজকে। ও মাই গড আরিফ, এই টপিকটা নিয়ে কথা বলা এত দরকার ছিল। আমার মনে হচ্ছে আমাদের শ্রোতাদের অনেকেই এটার সাথে রিলেট করতে পারবেন। হয় নিজেরাই এই অবস্থায় আছেন অথবা পরিবারের কেউ আছেন। একদম। তাহলে শুনতে থাকুন। আজকের এপিসোডে আমরা 5টা প্রধান অংশে কথা বলবো। প্রথমে বুঝব এই মানুষগুলো কারা, তারপর উৎসবে তাদের মনের ভেতরে কি হয়, এরপর ফোনের ওপাশের গল্প, তারপর বাড়িতে যারা থাকেন তাদের কষ্ট, আর সবশেষে আমরা ও সমাজ কি করতে পারি সেটা নিয়ে। চমৎকার। আলহামদুলিল্লাহ, শুরু করা যাক। আরিফ, তানিয়া, আগে একটু বলো তো, মৌসুমি পরিযায়ী শ্রমিক বলতে ঠিক কাদের বোঝাচ্ছ? আরে ভাই, মানে হলো যারা এক জায়গায় স্থায়ীভাবে কাজ করেন না। বছরের কিছু সময় ঢাকায় বা অন্য শহরে থেকে কাজ করেন, আবার কিছু সময় গ্রামে ফেরেন। বেসিক্যালি সিজনাল ওয়ার্কার্স, মৌসুমী অভিবাসী। হ্যাঁ, ঠিক। আর বাংলাদেশে এই সংখ্যাটা কিন্তু অনেক বড়। বিভিন্ন জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রায় 1 কোটিরও বেশি মানুষ এইভাবে অভ্যন্তরীণ অভিবাসী হিসেবে কাজ করেন। শুধু গার্মেন্টস শিল্পেই আছেন 40 লাখেরও বেশি শ্রমিক, যাদের বড় অংশই গ্রাম থেকে আসা। সত্যি বলছো? এটা তো বিশাল। মাশাল্লাহ, এই সংখ্যাটা মাথায় রাখলেই বোঝা যায় এই বিষয়টা কতটা বড়। হ্যাঁ, ধরো ময়মনসিংহের একজন মানুষ, নাম ধরি রহিম ভাই। রহিম ভাই ঢাকার সাভারে একটা গার্মেন্টস কারখানায় কাজ করেন। তার বাড়ি ময়মনসিংহের একটা ছোট্ট গ্রামে। তার স্ত্রী আছেন, 2টো বাচ্চা আছে, একজন ক্লাস 4-এ পড়ে, একজন ক্লাস 6-এ। বুঝতে পারছি। রহিম ভাই মাসে হয়তো 13-14 হাজার টাকা আয় করেন। তার মধ্যে বাসা ভাড়া 3,500, খাওয়া দাওয়া 2,500 বাদ দিয়ে হয়তো 7-8 হাজার টাকা বাড়িতে পাঠান। এই টাকায় তার পরিবার চলে, বাচ্চাদের স্কুল, ওষুধ, সংসারের খরচ সব। আর ঈদের সময়, উৎসবের সময়? সেটাই তো আজকের আসল কথা, তানিয়া। ঈদের আগে যখন ঢাকায় ছুটির ভাঁজ শুরু হয়, অফিস কারখানা বন্ধ হতে থাকে, ঢাকার মানুষ যখন বাড়ি যাওয়ার তোড়জোড় করছে, রহিম ভাইয়ের কারখানাও বন্ধ হবে। কিন্তু 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 রহিম ভাই হয়তো বাড়ি যেতে পারছেন না, কারণ এই বছর বন্যায় তার ঘরের একটা চাল নষ্ট হয়ে গেছে। ঈদের বোনাসের টাকা সেই চাল মেরামতে লাগবে। বাড়ি যাওয়ার ভাড়া নেই। আসা যাওয়া মিলিয়ে বাস ট্রেনে 3,000, 3,500 টাকা লাগে। ইস, একটু থামে। আরিফ, এটা শুনতে সহজ মনে হলেও ভেতরে অনেক কষ্ট আছে। শুধু টাকার হিসেব না, মনের হিসেবটাও তো আছে। একদম। আর শুধু অর্থনৈতিক কারণ না, অনেক সময় গার্মেন্টস বা কারখানায় উৎসবের ঠিক আগে বা পরে বড় অর্ডার আসে। মালিক বা ম্যানেজার বলে দেয় ঈদের পরেই কাজে ফিরতে হবে, বেশি দিন ছুটি নেওয়া যাবে না। তখন তারা হিসাব করেন, 2 দিনের জন্য বাড়ি যাব, এত কষ্ট করে, এত টাকা খরচ করে। তাই নাকি? মানে অনেকে চাইলেও যেতে পারেন না, ইচ্ছা আছে কিন্তু পথ নেই। হ্যাঁ, আর সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সব জায়গার মানুষেরই একই গল্প। ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় ঈদের রাতেও অনেক গার্মেন্টস কর্মী থেকে যান একা। এটা আমি নিজের চোখে দেখেছি আরিফ। মিরপুরের দিকে একবার ঈদের দিন সকালে গিয়েছিলাম। দেখলাম পাশের ভাড়া বাসায় একটা মেয়ে একা জানলার পাশে বসে আছে। জিজ্ঞেস করলাম, ও বলল বাড়ি যেতে পারিনি, চোখটা লাল। আর বলো কি, এই চোখের লালটাই হল সেই অব্যক্ত আবেগ, যেটা বলা হয় না কিন্তু প্রতিটি মুহূর্তে অনুভব করা হয়। তানিয়া,
আজকের উৎসবের দিন মানে ঈদের দিন সকালে যে শ্রমিক বাড়ি যেতে পারেননি তার মনে ঠিক কি চলে বলো তো? ওহ তানিয়া, এই প্রশ্নটার জবাব দিতে গেলে কেমন লাগছে জানো? আমার আব্বা একবার আমাকে একটা গল্প বলেছিলেন। ওনার বন্ধু, নাম করিম আঙ্কেল, ৮০ দশকে ঢাকায় একটা রঙের কারখানায় কাজ করতেন। সেই সময়ে মোবাইল ফোন নেই, যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। এক ঈদে করিম আঙ্কেল বাড়ি যেতে পারেননি। তারপর? ঈদের দিন সকালে উঠে নামাজ পড়লেন, তারপর কারখানার সামনে একা বসে আছেন। পাশ দিয়ে একটা পরিবার যাচ্ছে, বাবা মা ছেলে মেয়ে সব নতুন কাপড় পরে একসাথে হাঁটছে। উনি দেখছেন, আর মনের ভেতরে কি হচ্ছে সেটা উনি আব্বাকে বলেছিলেন। পরে বলেছিলেন, মনে হচ্ছিল বুকটা কেউ চেপে ধরেছে। বাচ্চাদের চেহারা মনে পড়ছে, ছোট মেয়েটা নতুন জামা পেয়েছে কিনা জানি না, পাশের বাড়ির ছেলে আমার মেয়েকে ঈদের সেলামি দিল কিনা জানি না। ইস, সেলামির কথাটা এলে কেমন লাগছে। ছোটবেলায় ঈদের দিন বড়দের কাছ থেকে সেলামি পাওয়ার আনন্দটা যে কি ছিল। একদম। আর বাবা যদি সেই মুহূর্তে না থাকেন, বাচ্চার মনে কি হয় সেটা আলাদা কষ্ট, আর বাবার মনে কি হয় সেটা আলাদা কষ্ট। দুটোই সমান। আরিফ, আমি তোমাকে একটা গল্প বলি। আমার মামা গাজীপুরে একটা টেক্সটাইল মিলে কাজ করতেন। আমি তখন অনেক ছোট, সম্ভবত ক্লাস 3তে পড়ি। এক ঈদে মামা আসতে পারলেন না। নানু সারা রাত রান্না করলেন, সেমাই, পায়েস, মাংস। পরদিন ঈদের নামাজের পর সবাই খেতে বসলাম, কিন্তু নানুর চোখে পানি। আমি জিজ্ঞেস করলাম কেন? নানু বললেন, তোমার মামার কথা মনে পড়ছে, আজকে ঈদেও কি খাচ্ছে কে জানে। মাশাল্লাহ, এই গল্পটা মনে দাগ কেটে গেল। নানুর সেই কথাটা, কি খাচ্ছে কে জানে, এর মধ্যে কতটা ভালোবাসার কতটা কষ্ট আছে। হ্যাঁ, রান্না করেছেন ঠিকই, কিন্তু মন নেই রান্নায়। খাবার টেবিলে সবাই আছে, কিন্তু একটা জায়গা খালি। তুমি জানো, মনোবিজ্ঞানীরা এই অনুভূতিকে বলেন অ্যাম্বিগুয়াস লস বা অস্পষ্ট বিচ্ছেদ। মানে এমন একটা কষ্ট যেটা দেখা যায় না, ব্যাখ্যা করা যায় না। মানুষটা বেঁচে আছেন কিন্তু কাছে নেই। এই মাঝামাঝি অবস্থাটা অনেক সময় সরাসরি বিরহের চেয়েও বেশি কঠিন। ও আচ্ছা, এটা কিন্তু আমি আগে এভাবে ভাবিনি। আছেও নেই, এই অনুভূতিটা সবচেয়ে কঠিন। হ্যাঁ, আর আরেকটা জিনিস, পহেলা বৈশাখের কথা ভাবো। শহরে কত আনন্দ, মঙ্গল শোভাযাত্রা, রমনার বটমূলে গান, পান্তা, ইলিশ। কিন্তু যে শ্রমিক কাজের জন্য শহরে আছেন, তার মনে এই উৎসব মানে হল বাড়িতে গেলে মা হয়তো চিতই পিঠা বানাতেন, বাঁশের বাঁশিতে সুর তুলতেন, ছেলেবেলার বন্ধুদের সাথে দেখা হতো। হ্যাঁ, গ্রামের উৎসব আর শহরের উৎসব একদম আলাদা জিনিস। গ্রামে উৎসব মানে সবাই মিলে, নিজের মানুষদের সাথে, নিজের মাটিতে। আর এই মানুষগুলো যখন শহরে একা উৎসব পালন করেন, তখন তারা একটাই কাজ করেন, নিজেদের ব্যস্ত রাখার চেষ্টা করেন। কেউ অতিরিক্ত কাজ করেন, কেউ টিভি দেখেন, কেউ হয়তো মসজিদে বা মন্দিরে বেশি সময় কাটান। এটা একটা কোপিং মেকানিজম, তাই না? কষ্টটাকে ফিল করতে না চাওয়ার একটা উপায়। একদম। কিন্তু রাতে যখন সব কিছু শান্ত হয়, ঘরে ফেরেন, একা শুয়ে থাকেন, তখন সেই কষ্টটা আসে নীরবে। তানিয়া, আধুনিক যুগে তো এখন মোবাইল আছে, ভিডিও কল আছে। এটা কি একটু সহজ করে দেয় না তাদের জন্য? হ্যাঁ এবং না তানিয়া। মানে একটু ভাবো, তুমি ভিডিও কলে বাড়ির সবাইকে দেখছ, বাচ্চারা নতুন জামা পরে হাসছে, মা সেমাই বানাচ্ছেন, বাড়িতে সবাই একসাথে আছে। তুমি স্ক্রিনে দেখছ, কিন্তু তুমি নেই। এই দৃশ্য দেখলে কষ্ট কমে নাকি বেশি হয়? উফ, এটা তো আমি আগে ভাবিনি। দেখাটা সান্ত্বনা দিতে পারে, কিন্তু একই সাথে কষ্টও দিতে পারে। হ্যাঁ, আর আমার এক বন্ধু আছে, নাম রাকিব। ও গত ৩ বছর ধরে মালয়েশিয়ায় কাজ করছে। একবার আমাকে বলল, ভাই, গত ঈদে ভিডিও কল করলাম, বাচ্চারা দৌড়াচ্ছে, হাসছে। হঠাৎ আমার ছোট মেয়ে বলল, আব্বু, তুমি স্ক্রিনের ভেতরে কেন, বের হও না। ও বলল, সেদিন ফোন রেখে সে কেঁদেছে অনেকক্ষণ। আল্লাহ, দীর্ঘশ্বাস। স্ক্রিনের ভেতরে কেন? এই ছোট্ট মেয়েটার এই সরল কথাটার মধ্যে কত বড় সত্যি লুকিয়ে আছে। হ্যাঁ, আর তুমি জানো, অনেক শ্রমিক আছেন যাদের স্মার্টফোন নেই, ভিডিও কলের সুযোগই নেই। তারা হয়তো একটা বাটন ফোনে কথা বলেন, সেই কথার মধ্যেও ভালো আছি বলা হয়, কিন্তু গলার ভেতরে কি আটকে আছে সেটা বলা হয় না। বুঝতে পারছ, এই ভালো আছে শব্দ দুটো কতটা ভারী হতে পারে? সত্যি বলছি, এই দুটো শব্দের মধ্যে লুকিয়ে থাকে হাজারটা কথা। আসলে ভালো নেই, কিন্তু তোমাকে কষ্ট দিতে চাই না। আরিফ, তুমি একবার কোথাও একা থাকা কারোর কথা দেখেছিলে না? বলেছিলে একবার কোনো ঘটনার কথা। হ্যাঁ, আমি একবার সদরঘাটের কাছে গিয়েছিলাম। রাত প্রায় 12টা। একটা বয়স্ক মানুষ একটা দোকান থেকে কল করে ফোন রাখলেন। দেখলাম ওনার চোখ ভেজা।
আমি সাহস করে জিজ্ঞেস করলাম, চাচা ঠিক আছেন? উনি বললেন, হ্যাঁ বাবা, ঈদ মোবারক। বাড়িতে ফোন করলাম। আর কিছু বললেন না, হাঁটতে শুরু করলেন। আরিফ, গল্পটা বলতে বলতে তোমার গলাটা ধরে এসেছে। আমারও কেমন যেন লাগছে। হ্যাঁ, মানে এই মানুষগুলো আমাদের চোখের সামনে প্রতিদিন থাকেন না বলেই আমরা ভুলে যাই। কিন্তু এই মুহূর্তে হয়তো বাংলাদেশের কোনো এক কোণে হাজার হাজার মানুষ এভাবেই উৎসবের রাত কাটাচ্ছেন। আর মেয়ে শ্রমিকদের কথাটাও বলতে হবে। গার্মেন্টসে বেশিরভাগই মহিলা। তারাও তো মা, তারাও তো কারো মেয়ে। হ্যাঁ, একদম। মা হয়ে বাচ্চাকে গ্রামে রেখে শহরে কাজে আসতে হচ্ছে, এই অপরাধবোধটা অনেক গভীর। আমি জানি একজনের কথা, নাম শিল্পী আপু। আশুলিয়ায় কাজ করেন। ওর বাচ্চা গ্রামে নানুর কাছে থাকে। ঈদের দিন ওই বাচ্চা নানুকে জড়িয়ে ধরে বলেছে, নানু, আম্মু কখন আসবে? শিল্পী আপু সেই মুহূর্তের ভিডিও পেয়ে আমাকে পাঠিয়েছিলেন। আমি দেখে কেঁদেছিলাম। এটাই হলো সেই অব্যক্ত আবেগ যার কথা বলছিলাম, যেটা বলা হয় না, লেখা হয় না, কিন্তু বুকের মধ্যে জমে। আরিফ, শুধু যারা বাইরে থাকেন তাদের কথা বললাম। বাড়িতে যারা আছেন, স্ত্রী, সন্তান, বাবা মা, তাদের কেমন লাগে? আরে এটা সমান গুরুত্বপূর্ণ। বাড়িতে যারা থাকেন তারাও একটা অদ্ভুত পরিস্থিতিতে থাকেন। উৎসবের সময় সবাই যখন একসাথে আনন্দ করছে, বাড়িতে স্বামী বা ছেলে বা মেয়ে নেই, তখন সেই শূন্যতাটা পরিবারের বাকি সদস্যদেরও কষ্ট দেয়। কিন্তু তারা হাসে, কারণ কারণ যে বাইরে আছেন তাকে আরও কষ্ট দিতে চান না। এটা একটা মিউচুয়াল প্রোটেকশন। দুইজনই একে অপরকে রক্ষা করার জন্য ভালো আছি বলে। ঠিক বলেছ, এটা একটা নীরব চুক্তির মতো। মনে আছে যখন আমি ঢাকায় প্রথমবার এলাম পড়তে, আম্মু ফোনে জিজ্ঞেস করতেন, খাচ্ছিস? আমি বলতাম, হ্যাঁ আম্মু, ঠিকঠাক আছি। কিন্তু সেদিন রাতে হয়তো ডাল ভাত খেয়েছিলাম, কারণ পকেটে টাকা ছিল না। আম্মু জানলে কষ্ট পেতেন। আরিফ, তুমি নিজেই একটা পরিযায়ী ছাত্র ছিলে। হ্যাঁ, প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু অনুভূতিটা একই। আর গ্রামে যে স্ত্রী একা থাকেন, স্বামী ঢাকায় বা সৌদি আরবে বা মালয়েশিয়ায়, ঈদের দিন সকালে উঠে একা রান্না করেন, বাচ্চাদের কাপড় পরান। পাড়ার মানুষ জিজ্ঞেস করে, তোমার স্বামী আসেনি? এই প্রশ্নটা কতটা যন্ত্রণার জানো? আর বলো কি, বাংলাদেশের সমাজে এই প্রশ্নটা অনেক সময় সমবেদনার চেয়ে কৌতূহলের ভাব নিয়ে আসে। এই বিচ্ছেদকে স্বাভাবিকভাবে সম্মান করার চর্চা আমাদের সমাজে আরও বাড়াতে হবে। এটা সত্যিকারের একটা সামাজিক সমস্যা। আর বাচ্চারা, ওরা সরাসরি জিজ্ঞেস করে না, কিন্তু ফিল করে। স্কুলে শিক্ষক যদি জিজ্ঞেস করেন, তোমার বাবা কি করেন, তোমার মা কোথায়, তখন সেই বাচ্চার মনে কি হয়? এটা তো আমি স্কুলে দেখেছি। একটা বাচ্চা মাথা নিচু করে বলেছিল, আব্বু বিদেশে। তার মুখের ভাবটা আজও মনে আছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের মনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। একটা শিশু যদি বারবার এই শূন্যতা অনুভব করে, সেটা তার বেড়ে ওঠার উপর প্রভাব ফেলে। তাহলে এই পরিবারগুলো কিভাবে কোপ করে আরিফ? অনেক পরিবার নিজস্ব উপায় তৈরি করে নেয়। কেউ বাবার একটা ছবি সামনে রেখে খাবার টেবিলে বসে, কেউ ভিডিও কলে একসাথে খায়। কেউ বলে যে আব্বু থাকলে এই বিরিয়ানিটা খুব পছন্দ করতেন। এই স্মৃতি ধরে রাখাটাই তাদের কাছে একসাথে থাকার একটা উপায়। এটা শুনতে একই সাথে সুন্দর আর কষ্টের। হ্যাঁ, এটাই জীবনের বাস্তবতা। আরিফ, এতক্ষণ আমরা সমস্যার কথা বললাম। এবার বলো, আমরা সমাজ হিসেবে, ব্যক্তি হিসেবে কি করতে পারি? হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ। আসলে কি, এই মানুষগুলোর জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো স্বীকৃতি। মানে আমরা যেন মনে রাখি এই মানুষগুলো আছেন, তাদের অবদান আছে। স্বীকৃতি মানে কি এখানে? মানে ঈদের দিন যখন তুমি ভালো খাচ্ছ, নতুন কাপড় পরছ, একবার ভাবো এই কাপড়টা কে বানিয়েছেন, এই রাস্তাটা কে বানিয়েছেন, এই বাড়িটা কে বানিয়েছেন। সেই মানুষটার একটা পরিবার আছে, একটা গ্রাম আছে, একটা স্বপ্ন আছে, এবং একটা উৎসবে ফেরার ইচ্ছা আছে। এই কৃতজ্ঞতার অনুভূতিটা আমাদের অনেক ক্ষেত্রেই হারিয়ে যায়। আর প্র্যাকটিক্যালি কিছু কাজও করা যায়। যেমন যদি আপনার বাড়িতে কোনো গৃহকর্মী থাকেন, ড্রাইভার থাকেন, কেউ কাজ করেন, ঈদের আগে তাদের ভালো বোনাস দিন, সময়মতো ছুটি দিন, যাতে তারা বাড়ি যেতে পারেন। এটাই সবচেয়ে বড় উপহার। হ্যাঁ, আর পারলে তাদের পরিবারের জন্য একটু ভাবুন। ব্যক্তি পর্যায়ে যদি কেউ দূরে থাকেন এবং একা উৎসব করছেন বলে জানেন, তাকে একটু ডাকুন, আসো একসাথে খাই। এই ছোট্ট আমন্ত্রণটা অনেক বড় পার্থক্য আনতে পারে। একদম সহজ, কিন্তু অনেক শক্তিশালী। আর সরকারি নীতি পর্যায়ে শ্রম আইনে ন্যায্য বোনাস নিশ্চিত করা, উৎসবকালীন পরিবহন ব্যবস্থা উন্নত করা, গার্মেন্টস ও কারখানায় পর্যাপ্ত ছুটি নিশ্চিত করা, এগুলো দাবি করার অধিকার আমাদের সবার আছে। ঠিক বলেছ, এই মানুষগুলো আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তাদের মানবিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। কার্যকরী পরামর্শ আপনি কি করতে পারেন? টিপ ১, দূরে থাকলে নিজেকে অপরাধী মনে করবেন না। এটা আপনার দোষ না, এটা বাস্তবতা। নিজের যত্ন নিন।
টিপ 2 ছোট রুটিন তৈরি করুন। একটা উৎসব করলেও ভালো খান, পরিষ্কার থাকুন, নিজের সাথেও উৎসব করুন। টিপ 3 কল করুন। শুধু ভালো আছি না, একটু মনের কথা বলুন, পরিবার বুঝবে, কষ্ট পাবে না। টিপ 4 কাছের মানুষদের সাথে যোগাযোগ রাখুন। একই এলাকার পরিচিত কেউ থাকলে একসাথে উৎসব করুন। টিপ 5 পরিবারকে আগে থেকে জানান কখন কল করবেন, সময় মতো করুন, অপেক্ষায় রাখবেন না। টিপ 6 নিয়োগকর্তারা শ্রমিকদের ন্যায্য বোনাস ও পর্যাপ্ত ছুটি দিন, এটা মানবিক দায়িত্ব। টিপ 7 প্রতিবেশী হিসেবে যদি দেখেন কেউ একা উৎসব করছেন, তাদের ডাকুন, একটা হাসি অনেক কিছু পরিবর্তন করতে পারে। আরিফ, আজকের আলোচনাটা সত্যিই অনেক ভালো হলো। আমি নিজেও অনেক কিছু নতুনভাবে ভাবলাম। আলহামদুলিল্লাহ। তানিয়া, তোমার কাছে জানতে চাই, আজকের সবচেয়ে বড় যে শিক্ষা সেটা কি মনে হলো? আমি মনে করি সবচেয়ে বড় শিক্ষা হল দেখা দেওয়া। এই মানুষগুলোকে আমাদের চোখে দেখতে হবে, মনে রাখতে হবে। তারা অদৃশ্য না, তারা আমাদের দেশ গড়ছেন, আমাদের জীবনকে সহজ করছেন। একদম সঠিক। আর আমি যোগ করব, ভালোবাসা দূরত্বে হারায় না, সেটা শুধু রূপ বদলায়। ফোনের ওপাশে থাকা বাবার ভালোবাসা একদম খাঁটি, স্ক্রিনের ওপারে থাকা মায়ের চোখের পানি একদম সত্যি। উফ আরিফ, এই কথাটা লিখে রাখার মতো। ভালোবাসা দূরত্বে হারায় না, শুধু রূপ বদলায়। আচ্ছা। আর আমাদের শ্রোতাদের কাছে একটাই অনুরোধ, এই উৎসবে আপনার আশেপাশে যদি কেউ থাকেন যিনি দূরে, একা, পরিবার থেকে বিচ্ছিন্ন, একটু খোঁজ নিন, একটা ফোন করুন, একটু ডেকে নিন। ইনশাল্লাহ এই ছোট ছোট কাজগুলোই অনেক বড় পার্থক্য আনতে পারে। কমেন্টে জানান আপনার জীবনে বা পরিচিতদের মধ্যে কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে উৎসবে কেউ দূরে ছিলেন। আপনার গল্পটা আমাদের সাথে শেয়ার করুন। যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে, একটা লাইক দিন, এটা আমাদের অনেক অনুপ্রাণিত করে। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন এপিসোড বের হলে সবার আগে আপনি জানতে পারেন। পরের সপ্তাহে আমরা কথা বলবো বাংলাদেশের তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য, কেন আমরা কষ্টের কথা বলতে পারি না। এটা অনেক প্রয়োজনীয় আলোচনা হবে, মিস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে রাখবেন আপনার ভালোবাসা, আপনার কষ্ট, আপনার স্বপ্ন সবকিছুই মূল্যবান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।